এমনও হতে পারে আমাদের নেত্রী যেহেতু বলেছেন আমি ডিসেম্বরের মধ্যেই যাব, তিনি কিন্তু একসময় বলেছিলেন আমি ডিসেম্বরে যাব। এখন কিন্তু শব্দের পার্থক্য আছে নবনীতা। তিনি কিন্তু এখন বলছেন আমি ডিসেম্বরের মধ্যেই যাব। আমরা কাজেই কালকেই আমাদের রওনা করতে হতে পারে, তেমন প্রস্তুতি আমাদের রয়েছে। কোনো দিন কোনো মৃত্যু ভয় তার মধ্যে আমি দেখিনি। উনি একটি কথা বলতেন, রাখে আল্লাহ মারেকে। ওই যে জলোচ্ছ্বাস হলো, সেই জলোচ্ছ্বাসের সময় সরকারের কেউ যায়নি, এরশাদ সরকারে, কিন্তু আমাদেরকে, আমি তখন ছাত্রলীগের সেক্রেটারি, আমাকে পাঠিয়ে দিলেন উড়িরচরের খবর পেয়েছেন উনি যে লাশ আর লাশ কুকুরে শিয়ালে খাচ্ছে, আমাদেরকে পাঠিয়ে দিলেন। উনি গেলেন, আমরা যে খবর দেওয়ার পরে উনি গেলেন। উনি যাওয়ার পর উনি যে সন্ধ্যার পরে দিক হারিয়ে ফেললেন মাঝি, আবার ঝড় শুরু হলো, তুফান শুরু হলো, সবাই চিৎকার করছে, আমি নাম বলবো না। উনি শাড়িটি টান দিয়ে কোমরে দিয়েই, মানে হঠাৎ নৌকাটি উপরে উঠে থাপ করে বাড়ি দিয়েছে, টাস করে শব্দ হয়েছে, মনে হয়েছে যেন নৌকাটি ফেটে গিয়েছে, ট্রলারটি ফেটে গিয়েছে। প্রধান মাঝি যার হাতে বইটা, সে চিৎকার করে উঠছে। আর এই দুঃসাহসিক নেত্রী কি বলেছে জানেন? ধরেন আপনি বইটা, কিচ্ছু হবে না, আল্লাহ আছে, যার কেউ না আছে তার আল্লাহ আছে, এতিমের আল্লাহ আছে। আমরা তারপরে কিন্তু আস্তে 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 করে গেলাম। অনেক ঘটনা, যতবার হামলা হয়েছে ততবারই আমাদের নেতা কর্মীরা মানব ঢাল তৈরি করে তাকে রক্ষা করেছেন। 2004 সনের 21শে আগস্ট হাওয়া ভবনের সৃষ্ট পরিকল্পনা ষড়যন্ত্রের ফসল হলো গ্রেনেড হামলা। সেই সময়ও আমাদের নেত্রী শেখ হাসিনা রক্ষা পেয়েছেন, আমাদের নেতারা তাকে ঘিরে মানব ঢাল তৈরি করেছিলেন। এবারও নেতা কর্মীরা তাকে, লক্ষ লক্ষ নেতা কর্মী তাকে, ওনাকে ঘিরে মানব ঢাল তৈরি করে রাখবে এবং লক্ষ কোটি মানুষ তাকে নিরাপত্তা দিবে। তবে একটি জিনিস, সেই জিনিস বলার সময় হয়নি এখনো, বলবো যদি বোধোদয় না হয় তাহলে কি হবে সেটা বলবো, সময় আছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন আর বলে রেখেছেন যে তিনি একা দেশে ফিরবেন না, নির্বাসনে থাকা অন্য নেতাদের নিয়েই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। এবং সেই একই দিনে তিনি বলে রেখেছেন যে সারা বাংলাদেশে মামলা হামলায় জর্জরিত হয়ে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরাও যাতে আসেন, যাতে তারা সকলে মিলেই আদালতে আত্মসমর্পণ করতে পারেন। শেখ হাসিনার দেশে ফেরাটাকে শেখ হাসিনা এভাবেই একটা রাজনৈতিক কর্মসূচির রূপ দিতে চাইছেন কিনা সেটাও তার সেই সাক্ষাৎকার পড়লে মনে প্রশ্ন জাগে। শেখ হাসিনার সঙ্গে ফিরতে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের প্রস্তুতির কি অবস্থা? আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের অনেকেই বলছেন তারা শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেশে ফিরে যাবেন এবং অনেকেই এখন থেকেই মাঠ প্রস্তুত করতে, শেখ হাসিনার আগমনের মাঠ প্রস্তুত করতে সক্রিয়ভাবে কাজ করছেন, সেসবও জানা যাচ্ছে। অনেকেই তো বলছেন যে শেখ হাসিনার দেশে ফেরা আসলে ডিসেম্বর পর্যন্ত হয়তো আটকে থাকবে না, তার বেশ আগেই দেশে ফিরে যেতে পারেন শেখ হাসিনা। দলের কি প্রস্তুতি, আওয়ামী লীগ নেতৃবৃন্দের কি প্রস্তুতি এবং তারা কি শেখ হাসিনা যাওয়ার আগেই দেশে ফিরছেন? এসব প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী এমপি জাহাঙ্গীর কবির নানক। জাহাঙ্গীর কবির নানক, আপনাকে স্বাগত জানাই। অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনাদের প্রস্তুতির কি অবস্থা? শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরেই ফিরছেন, শেখ হাসিনা ডিসেম্বরের আগে ফিরবেন অনেক ভারতীয় সাংবাদিক লিখছেন, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নাকি এ মাসের শেষেই অনুষ্ঠিত হবে এবং তারপরেই একটা দিন তারিখ ঠিক হয়ে যেতে পারে কবে শেখ হাসিনা ফিরবেন। আপনারা তার সাথে ফিরছেন না তার আগে ফিরছেন? ধন্যবাদ রমণীতা চৌধুরী, আপনাকে। প্রথমে আমি
এই শোকাবহ আগস্ট মাসে জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15 আগস্টে নিহত সকল শহীদদের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আপনি যে বিষয়গুলি জিজ্ঞাসা করেছেন, জানতে চেয়েছেন, আমি এক এক করে আমি বিষয়গুলি আপনার কাছে উপস্থাপন করব আশা করি। আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ উন্মুখ হয়ে চাতক পাখির মতো তাকিয়ে আছে তাদের প্রাণের নেত্রী, আধুনিক বাংলাদেশের রূপকার, পাঁচবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য। এবং আমরা এই মাস, আপনি জানেন আগস্ট মাস শোকের মাস। এই শোকের মাসে আমাদের সারা মাসব্যাপী কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিটি হলো শোককে শক্তিতে পরিণত করে, ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত করে আমাদের প্রস্তুতি গ্রহণ। মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি বাংলাদেশে ফিরে যাবার সময় ঘোষণা করেছেন। ডিসেম্বরের মধ্যেই তিনি যাবেন। দেখুন নবনেতা চৌধুরী, বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে প্রবাহিত, যে রক্ত কোনোদিন প্রভাব মানে না, সেই রক্তের উত্তরাধিকার কিন্তু শেখ হাসিনা। এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিশ্লেষণ করলে দেখা যাবে কোনোদিন উনি হার মানেননি, উনি আত্মসমর্পণ করেননি, সে যত বড় শক্তি হোক না কেন। সে কারণেই তাকে ক্ষমতার বাইরে ছিটকে যেতে হয়েছে। নেত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। আমরা দলগতভাবে আমরা আমাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করছি। সেই প্রস্তুতি কোনো ভাববার কারণ নাই। এ শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করার কোনো সুযোগ নেই। এই প্রস্তুতি হলো 1981 সনে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেমন দেশে ফিরে গিয়েছিলেন, আমরা শান্তিপূর্ণ ভাবেই, আমরা রাজনৈতিকভাবেই জনগণকে সাথে নিয়ে তাকে সম্বর্ধিত করেছিলাম, সাদরে গ্রহণ করেছিল বাংলাদেশের মানুষ। 2007 সনে আবার ইয়াজউদ্দিন ফখরুদ্দিনের সময় আরেকটি প্রত্যাবর্তন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হয়েছিল। তখনও কিন্তু আমরা গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী নেত্রী, আমাদের প্রিয় পার্টি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশের মানুষ সাদর সম্ভাষণ জানিয়ে সমস্ত রক্তচক্ষু বহুকোটিকে উপেক্ষা করে সেদিন বিমানবন্দর থেকে তাকে সুধা সদন পর্যন্ত পৌঁছে দিয়েছিল, সম্বর্ধিত করেছিল। কাজে আজকে আমরা বলতে চাই যে আমরা তেমনি ভাবে ব্যাপক জনগোষ্ঠী, আমাদের বিশাল কর্মী বাহিনী, আমাদের কর্মী বাহিনীর সম্পর্কে, আমাদের কমিটি সম্পর্কে আসলে অনেকের কোনো ধারণা নেই। আমাদের আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনে কেন্দ্র থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে যে কমিটিগুলি রয়েছে, সেই কমিটিগুলির সংখ্যা অনুসারে যদি যোগফল বের করেন তাহলে দেখা যাবে যে 1,60,00,000 আমাদের কমিটিভুক্ত আমাদের প্রধানকৃত নেতা কর্মী রয়েছে। কাজে আমি খুব পরিচ্ছন্নভাবে বলতে পারি যে নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন। বাংলাদেশের মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে।
ওনাকে সাদরে গ্রহণ করার জন্য, সাদর সম্ভাষণ জানার জন্য। কারণ মানে 81 আমি এর সঙ্গে একটু যুক্ত করি, আপনারা কবে ফিরবেন বলে ভাবছেন? আপনারা কি আগে ফিরবেন, মানে তার ফেরার আগে কোনো দল যাচ্ছেন কিনা আপনারা? আর আমরা যে শুনছিলাম আওয়ামী লীগ দল হিসেবে একদম ভেঙে চুরে পড়েছে, যদিও এর কোনো নমুনা দেখি নাই, মানে দলে দলে গিয়ে বিএনপিতে জামাতে যোগ দিচ্ছে তার কোনো উদাহরণ হয় নাই। এগুলো অনেকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমনটা হবে, কিন্তু মানে আপনাদেরকে কারো পছন্দ না, শেখ হাসিনা ছাড়া আসলে আর কাউকে, মানে আপনারা যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন কাউকে নেতাকর্মীরা আর পছন্দ করছেন না। স্থানীয় তৃণমূল কর্মীরা আওয়ামী লীগের ভীষণভাবে বিক্ষুব্ধ আপনাদের মতো সাবেক এমপি মন্ত্রীদের নিয়ে, এসব শুনছিলাম আমরা। এবং আরেক দল তো বহু বছর ধরে বলে আসছেন যে শেখ হাসিনা সবার উপরে থাকলে, নেতৃত্বে থাকলে আওয়ামী লীগের আর কোনো আশা নাই। কিন্তু আপনারা মানে দলের ওপর এই আস্থা বিশ্বাস এবং এই 1,60,00,000 বললেন, মানে এই বিরাট কর্মী বাহিনীকে আপনারা সংগঠিত করে ফেললেন কি করে এত মামলা হামলার মধ্যে? দেখেন, এটি আওয়ামী লীগ, এর নামই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ যখন সংকট সমস্যায় পড়ে, প্রতিকূলতায় পড়ে, তখন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এক অবিশ্বাস্য ঐক্যবদ্ধ হয়ে যায়। আপনি যে কথা বলেছেন ওই কথাগুলি আমি আবার আমার মুখে আনতে চাই না। এই বিষয়গুলি আপনার আমার চেয়েও কম জানা নাই, যে কি কি কথাগুলো এসেছিল, কি কি কথাগুলো আনা হয়েছিল। সব কিছুকে কিন্তু ম্লান করে দিয়ে, ছুঁড়ে ফেলে দিয়ে, এটিকে গল্প, এটিকে প্রলাপ, আমি পাগলের প্রলাপ বলবো না, প্রলাপই বলবো, যে এগুলি প্রলাপে পরিণত হয়েছে। কাজে আজকে বাংলাদেশের যে চেহারা, এই দলটি নিষিদ্ধ করেছে, আপনি জানেন এই দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে। এই দলটিকে জেনারেল ফিল্ড মার্শাল আইয়ুব খান নিষিদ্ধ করেছিল 58 সালে। এই দলটিকে 71-এর 25শে মার্চ রাতে যখন বঙ্গবন্ধু চূড়ান্ত ঘোষণা দিয়েছিলেন, তারপরে 71-এর 26শে মার্চ কিন্তু জেনারেল ইয়াহিয়া খানও নিষিদ্ধ করেছিল। কিন্তু এই দলটি হলো সেই দল যা জেনারেল আইয়ুব খান নিষিদ্ধ করেছিল, নিশ্চিহ্ন করতে পারেনি। জেনারেল আইয়ুব খান নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। জেনারেল ইয়াহিয়া খান নিষিদ্ধ করেছিল এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালি জাতি এক নূতন দেশ তৈরি করেছে, স্বাধীন করেছে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে। আমি নবনীতা একটি বিষয় আমি বলে রাখতে চাই। আপনি যে বিষয়টি বলছেন সে বিষয়টি হলো যে আমাদেরকে আমরা কিন্তু কোনো সশস্ত্র রাজনীতি আমরা কখনোই করিনি। আওয়ামী লীগের ইতিহাসে আপনি কখনো দেখবেন না। আজকেও বাংলাদেশ সেই জায়গায় এসে বিভিন্ন ধরনের বোমা বর্ষণ করা হচ্ছে। এই আপনার সঙ্গে যুক্ত হব বসেছিলাম, এমন সময় খবর এসেছে যে চট্টগ্রাম পোর্টে একটি এলএনজি শিপের রিপেয়ার করার সময় সেখানে বিস্ফোরণ হয়েছে এবং ঘটনাস্থলে 7 জন নিহত হয়েছে। তো আমরা যে বিষয়টি আপনি জায়গাটিতে আপনি আলোচনাটি রেখেছেন, সে জায়গাটিতে আমি বলতে চাই, আপনি যা জানতে চেয়েছেন, আমরা ইনশাল্লাহ নেত্রীর যাওয়ার দিন তারিখ ক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই, তার আগেই নেত্রী আমাদেরকে নির্দেশনা দেবেন যে তোমরা চলে যাও। এবং আপনাকে আমি বলে রাখি, বিভিন্ন দেশে যে যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবাই কিন্তু তৈরি হয়ে আছে দেশের দিকে রওনা হওয়ার জন্য। আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমাদের কেউ পছন্দ করুক বা নাই করুক, এটি হলো বাস্তবতা যে আমরা মাননীয় নেত্রী নির্দেশনায় আমরা 5ই আগস্টের পর থেকে দলটিকে পুনর্জাগরণের চেষ্টা করেছি। এবং বিশ্বাস করুন, যে নেতা কর্মীরা, আমি তো মন্ত্রী ছিলাম 2 বার,
আমি বিশ্বাস করি যে নেতা কর্মীরা আমাদের দরজায় আসেনি কোনোদিন, আমাদের সাক্ষাৎ পায়নি, এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই, সেই নেতা কর্মীরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আপনাকে একটি কথা বলে রাখি, আপনার সময় কম, কিন্তু তারপর বলে রাখি, এই যে আমার নির্বাচনী এলাকা ঢাকা 13 মোহাম্মদপুরে মিছিল হলো, নূতন কমিটি হলো, শপথ নিল, মশাল মিছিল করলো, তারপরে মিছিল হলো, তারপরে মিছিল হলো, তারপরে শোক র্যালি হলো এবং সেখানে গ্রেপ্তার হলো। গ্রেপ্তার হবার পর আমি চেষ্টা করি যেখানে যে গ্রেপ্তার হোক তার পরিবারের সঙ্গে যোগাযোগ করো, পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং মামলা পরিচালনার জন্য। আপনি বিশ্বাস করেন, আমি যখন রাত 2-3টার সময় তাদের পরিবার, বাবা বা স্বামী বা স্ত্রী বা তাদের সঙ্গে বা মা, তাদের সঙ্গে যোগাযোগ করছিলাম, তারা বলছিলেন যে ভাই, কেউ বলেছে ভাই, কেউ বলেছে মন্ত্রী সাহেব, আপনি এত রাত পর্যন্ত কেন কথা বলছেন আমাদের সঙ্গে, আপনি কেন টেনশন করছেন, আমরা আছি, আমাদের ছেলে রাজনীতি করে, মিছিল করেছে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, কাজে গ্রেপ্তার হয়েছে, আমরা তো কোনো কষ্ট পাইনি, আপনি টেনশন করবেন না। তো নবনীতা, আমি আসলে বলতে চাই যে আমাদের পরিবারগুলো, আমাদের নেতা কর্মীদের পরিবারগুলো এখন একেবারে খুব বলিষ্ঠ হয়ে গিয়েছে, তারা এখন আর কষ্ট ক্লেশ মনে করে না। কাজে আমি তাদেরকে সালাম জানাই, আমার অভিনন্দন জানাবার ভাষা নাই, তাদের কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই আমার। আর আমরা ইনশাল্লাহ, আপনাকে আমি বলেছি, আমরা নেত্রীর, আমাদের প্রিয় নেত্রীর দেশে যাবার আগে আমরা আমাদেরকে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুসারে আমরা একেবারে প্রস্তুত হয়ে আছি। আপনি শুনে থাকবেন যে আমরা কিন্তু প্রস্তুতিটি এমন রাখছি যে এমনও হতে পারে, আমাদের নেত্রী যেহেতু বলেছেন আমি ডিসেম্বরের মধ্যেই যাব, তিনি কিন্তু একসময় বলেছিলেন আমি ডিসেম্বরে যাব, এখন কিন্তু শব্দের পার্থক্য আছে নবনীতা, তিনি কিন্তু এখন বলছেন আমি ডিসেম্বরের মধ্যেই যাব। আমরা কাজে কালকেই আমাদের রওনা করতে হতে পারে, তেমন প্রস্তুতি আমাদের রয়েছে, আমরা প্রস্তুতি নিয়ে রাখছি, আমরা সারা বাংলাদেশকে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। আমি আশা করি 12ই ফেব্রুয়ারির তথাকথিত সান্ধ্যকালীন নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছেন তাদের ব্যর্থতার ফিরিস্তি আমি টানতে চাই না, আপনি পরে প্রশ্ন করলে আমি উত্তর দেব, কিন্তু আমার মনে হয় তাদের বোধোদয় হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, এই দলটির নেতৃত্বে অনেক কিছু হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, এই দলের কার্যক্রমের উপর নিষিদ্ধ আইন, এটি জুলুম, এটি অত্যাচার, এটি ফ্যাসিস্ট আচরণ, এটি অগণতান্ত্রিক আচরণ, স্বৈরাচারী আচরণ। কাজে এই আওয়ামী লীগের উপর থেকে এই বিধিনিষেধ প্রত্যাহার করা হোক, যে জয় বাংলা ধরে দিয়ে আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তার বাবা জয় বাংলা স্লোগান দিয়েছেন, তার পিতাও জয় বাংলা স্লোগান দিয়েছেন, সেই জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করেছেন, সেই জয় বাংলা স্লোগানের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করা উচিত, কারণ জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করা মানে ওই 71-এর ঘাতক জামাত, শিবির, এনসিপি এবং জঙ্গিদেরকে সমর্থন করা। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে হলো ওই 71-এর ঘাতক জামাত, শিবির, এনসিপি এবং
জঙ্গিদের পক্ষ অবলম্বন করা। সিদ্ধান্ত নিতে হবে ওনাকে, উনি কোন পক্ষ নেবেন, উনি কোন পক্ষে থাকবেন। জাহাঙ্গীর কবির নানক, এই কথাটা তো, এবং মানে নানা ঘটনা প্রবাহ এত দ্রুত ঘটছে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর, বিশেষ করে গত কয়েক সপ্তাহে, যে এক রকমের ভূরাজনৈতিক ভাবে যে নানা রকম তৎপরতা চলছে পরিষ্কার হয়ে উঠছে। ভারতের বিভিন্ন সাংবাদিকদের বিশ্লেষণ, ভারতের সংবাদ মাধ্যমের আলাপ, নানা সূত্রে যে সব খবর পাওয়া যাচ্ছে, তাতে সার্জিও গোরের ঢাকা সফর, তারপর ভারতের গোয়েন্দা প্রধানের ঢাকা সফর, এমনকি এই যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত, তিনি অবশেষে 2 মাস পরে তারেক রহমানের সাক্ষাৎ পেলেন, আমাদের প্রধানমন্ত্রী। তারপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ পাওয়ার পরই তিনি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একেবারে একান্ত বৈঠক করলেন। এবং তারপর থেকে ভারতের সংবাদ মাধ্যমগুলো কিন্তু লিখতে শুরু করেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এ মাসের শেষে দিল্লি সফরে যাবেন। এবং অনেক সংবাদ মাধ্যম লিখতে শুরু করেছে যে এর পরপরই শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা হচ্ছে, এবং ভারত সরকার শেখ হাসিনার পূর্ণ নিরাপত্তায় দেশে ফেরার জন্য নানা রকম চাপ প্রয়োগ করছে বাংলাদেশ সরকারের উপর। মার্কিন যুক্তরাষ্ট্র সেই বিষয়টিকে সমর্থন করছে। এসব মিলিয়েই কি আপনারা একরকমের বুঝতে পারছেন যে দেশে ফেরার জন্য একটা অনুকূল পরিস্থিতি সৃষ্টি হবে? তারেক রহমানকে শেষ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে? মানে আপনারা যে দেশে আছেন সে দেশের দিক থেকে অনেক রকম তৎপরতা টের পাচ্ছেন আপনারা? না দেখেন, সেটি আমরা যে দেশে আছি সে দেশের আভ্যন্তরীণ রাজনীতি বা ফরেন পলিসি ব্যাপার, আমি সেই ব্যাপারের এই স্পর্শকাতর বিষয়ে আমি কথা বলবো না। আমি শুধু বলবো যে আওয়ামী লীগ, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা, আপনি হিসেবটি মিলিয়ে নেন, দেখবেন এইসব তৎপরতা এই কিছুদিনের মধ্যে তো একটা ব্যাপক তৎপরতা হলো, তার বহু আগে কিন্তু আমাদের প্রাণের নেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে আমি বাংলাদেশে যাবই, বাংলাদেশের মানুষের কাছে আমি যাব, বাংলাদেশের মানুষ ভালো নেই, তাদের কষ্ট আমি আর নিতে পারছি না, আমি ফিরে যাব। কাজে এই দুটি বিষয় হলো, একটি হলো আমাদের দলীয় ব্যাপার, আমাদের নেত্রীর সিদ্ধান্ত, আরেকটি হলো আমরা যেখানে আছি তাদের ফরেন পলিসি বা তাদের কূটনৈতিক কার্যক্রম, এগুলি হলো তাদের বিষয়। আমরা সে বিষয়ে আমরা কথা বলবো না, স্পর্শকাতর বিষয়ে আমরা কথা বলতে চাই না, বলা ঠিক হবে না। তো নবনীতা, আমি বলবো যে এই দলটি জনগণের উপর, জনগণের শক্তিতে বলিয়ান হয়, জনগণের উপর আস্থা রেখেই কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা দেশবাসীকে, বিশ্ববাসীকে বলেছেন যে আমি ডিসেম্বরের মধ্যেই দেশে যাব। আপনি জানেন যে দিল্লিতে যে সাংবাদিক সম্মেলন হলো ফরেন করেসপন্ডেন্স ক্লাবের, কি হয়েছে এটি নিয়ে, কত নোংরামি করেছে ক্ষমতাসীনরা এবং সাম্প্রদায়িক অশুভ শক্তি। কিন্তু সর্বশেষ বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রীও খুব ন্যাক্কারজনক একটি স্টেটমেন্ট দিয়েছে। তো কিন্তু তারপরেও তো আমাদের নেত্রী শেখ হাসিনা, নির্ভীক নেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু সেই প্রেস কনফারেন্স করেছেন। এবং দেখেন, দিস ইজ দি ফার্স্ট টাইম যে তার সন্তান সজীব অজের জয় 5ই আগস্টের পর, দিস ইজ দি ফার্স্ট টাইম যে এক মঞ্চে এক জায়গায় একত্রিত হয়ে কথা বলেছেন, মেসেজ দিয়েছেন দেশবাসীকে। তো আমি বলবো যে আসলে ক্ষমতাসীনদের কে বুঝতে হবে এই ভারত যুজু এ দেখে বহু রাজনীতি হয়েছে বাংলাদেশে। আমরা দেখেছি এটি খুনি মোশতাক, ডালিম, শাহরিয়ার নূররা যখন ক্ষমতায় এসেছে তখনও ভারত
ভারত বিরোধী জিকির করেছে, তারপরে জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছে জিকির করেছে, আবার পদলেহন করেছে, আবার তারপরে জেনারেল এরশাদ ক্ষমতায় এসেছে, ক্ষমতা দখল করেছে, ভারত বিরোধী কথা বলেছেন। এটি একটি কেমন জানেন, সরি আমি এক্সকিউজ চেয়ে নিচ্ছি, শিপন শাড়িটি কলকাতা থেকে কেনা, কিন্তু ভারতের বিরুদ্ধে আপনি বলছেন। ভারত যখন ভিসা ছেড়ে দেয় তখন 3 মাইল বেবি লম্বা লাইন হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ এখন ইন্ডিয়া ভারতে আসতে চায়। ওদের কাছে আসলে হিসেব নিকাশ চাই যে এখানে বাংলাদেশের কত ছাত্র লেখাপড়া করে, কি স্কুল, কি কলেজ, কি বিশ্ববিদ্যালয়, কি অন্যান্য কারিকুলামে, এদের ধারণাই নেই। আর ভারতের যে আর যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হলো যে ভারতের জায়গায় দাঁড়িয়ে আছে। ভারতকে ভারত দিয়ে এত ওনাদের টেনশন, কি স্লোগান দিত, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, সেই ঢাকাওয়ালাদের মুরদ আমরা দেখেছি, পূর্বেও দেখেছি, এবারও দেখলাম। কাজেই এগুলো একটা সস্তা স্টান্টবাজি, যেগুলোর কোনো ভিত্তি নেই, মিথ্যার উপরে মিথ্যার ব্যাসাতে করা। কিন্তু এই যে শেখ হাসিনা দেশে ফিরলে তার একটা জীবনের ঝুঁকি আছে, এটা নানা সূত্রেই বলা হচ্ছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছেও এ বিষয়ে খুবই জোরদার তথ্য আছে যে শেখ হাসিনা দেশে ফিরলে তার উপর বিভিন্ন সশস্ত্র জঙ্গি সংগঠনের, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার বাংলাদেশে তৎপরতা নিয়ে সজীব ওয়াজেদ জয়ও সেদিন সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করলেন যে শেখ হাসিনা একটা টার্গেটের শিকার হতে পারেন, তাকে হত্যা করা হতে পারে। শেখ হাসিনা আবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলছেন যে তিনি জানেন তাকে হত্যা করা হতে পারে, কিন্তু তিনি দেশে ফিরবেনই। আপনারা বিষয়টা কিভাবে দেখছেন? আপনাদের নেত্রীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হলে তিনি আসলে দেশে ফেরেন কি করে? এবং সরকারের একরকমের সহযোগিতা ছাড়া তো বোধহয় সেটা সম্ভব হবে না। আপনি তো দীর্ঘ সময় শেখ হাসিনার সঙ্গেও থাকলেন, আপনাকে আমি ওই প্রশ্নটাও করতে চাই যে 81-তে উনি যখন ফিরলেন তখন কিন্তু জিয়াউর রহমান সরকার তাকে নিরাপত্তা দেবেন এই নিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রেসিডেন্ট জিয়ার একটা কথা হয়েছিল, সেগুলো নানা রকমের ঐতিহাসিক ভাষ্যে পাওয়া যায়। 1-11 সরকারের সময় যখন শেখ হাসিনা ফিরলেন, তিনি ফেরা মাত্র তাকে গুলি করে মারা হবে এমন ছিল কিনা? সরকার নিশ্চয়ই নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল। এ দফায় উনি মানে গেলে তো নিরাপত্তারও একটা ঝুঁকি আছে, আপনারা সেটা কিভাবে দেখছেন? দেখেন, দুটো বিষয়। একটি বিষয় হলো আমাদের প্রাণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা যাবে কিনা। দেখেন, এই দুঃসাহসিক নেত্রী বারবার, আপনি জানেন 14 বার 19 বার যাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কোটালীপাড়ার 60 কেজি বোমা থেকে শুরু করে চট্টগ্রামে, এবং সর্বশেষ বিএনপি জামাত ক্ষমতাসীন যখন, তখন 21 আগস্ট 2004 সনে যে আর্জেন্স গ্রেনেড রণাঙ্গনে ব্যবহার হয়, সেই পাকিস্তানি আর্জেন্স গ্রেনেড ব্যবহার করে আমাদের নেত্রীর মৃত্যুকে নিশ্চিত করতে চেয়েছিল। দেখেন, এই মানুষটি নামাজি পরহেজগার মানুষ, পরোপকারী মানুষ, মানব সেবার মানুষ। এই মানুষটি তো বাবা নাই, মা নাই, এই মানুষটির সঙ্গে দেশের মানুষ আছে, আর স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এবং পীর দরবেশ ওলি আল্লাহর দোয়া রয়েছে তার প্রতি। নতুবা নবনেতা 21 আগস্ট গ্রেনেড হামলার দিনের দৃশ্য আমার চোখের সামনে ভাসছে। আমি সে নিয়ে যদি বলতে যাই, সে লম্বা সময়ের স্টোরি হবে, আমি সেদিকে যাব না। আবার দেখেন 2024 সনের
5ই আগস্ট ইউনূসের একটি মাত্র লক্ষ্য ছিল, এই ফেসিস্ট, খুনি, রক্ত পিপাসু, অর্থলোভী এই ইউনূসের একটি লক্ষ্য ছিল, সেটি হলো ক্ষমতা দখল করা এবং ক্ষমতায় বসার আগে শেখ হাসিনাকে হত্যা করা নির্মম এবং নিষ্ঠুরভাবে। তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি প্রাণে রক্ষা পেয়েছেন বলেই তো আজকে দিল্লি প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করেন 50 থেকে 50 কোটি মানুষ ভিউয়ার্স হয়। বাংলাদেশের মানুষ কত, আজকে যে জন্মগ্রহণ করেছে তাকে সহ যদি ধরা যায় তাহলে 18 কোটি মানুষের উপরে হয়। তাহলে বাকি মানুষগুলো কারা? বাকি মানুষগুলো হলো সারা বিশ্বের বাংলাদেশের প্রতি দৃষ্টি রাখা মানুষগুলি। কাজে এই সব দিয়ে এটি হলো একটি বিষয়। উনি এইসব মৃত্যু ভয় কোনোদিন করেননি। আপনি যে কথা বলেছেন না, আমরা ওনার সঙ্গে দীর্ঘ সময় আমরা ছিলাম, কোনো দিন কোনো মৃত্যু ভয় তার মধ্যে আমি দেখিনি। উনি একটি কথা বলতেন, রাখো, রাখে আল্লাহ মারেকে। এমনকি আপনাকে আজকের এই জায়গায় বলে রাখছি, এমনকি দেখেন ওই যে জলোচ্ছ্বাস হলো, সেই জলোচ্ছ্বাসের সময় সরকারের কেউ যায়নি, এরশাদ সরকারে, কিন্তু আমাদেরকে, আমি তখন ছাত্রলীগের সেক্রেটারি, আমাকে পাঠিয়ে দিলেন উড়ির চরের খবর পেয়েছেন উনি যে লাশ আর লাশ কুকুরে শিয়ালে খাচ্ছে, আমাদেরকে পাঠিয়ে দিলেন। উনি গেলেন, উনি আমরা যে খবর দেওয়ার পরে উনি গেলেন, উনি যাওয়ার পর উনি যে সন্ধ্যার পরে দিক হারিয়ে ফেললেন মাঝি, আবার ঝড় শুরু হলো, তুফান শুরু হলো, সবাই চিৎকার করছে। আমি নাম বলবো না, আমি বললাম না যে আমার এক একটি স্টোরি বলতে অনেক সময় লাগবে। উনি শাড়িটি টান দিয়ে কোমরে দিয়েই, মানে হঠাৎ নৌকাটি উপরে উঠে থাপ করে বাড়ি দিয়েছে, টাস করে শব্দ হয়েছে, মনে হয়েছে যেন নৌকাটি ফেটে গিয়েছে, ট্রলারটি ফেটে গিয়েছে। উনি দাঁড়িয়ে, মাঝি প্রধান মাঝি যার হাতে বইটা, সে চিৎকার করে উঠছে। আর এই দুঃসাহসিক নেত্রী কি বলেছে জানেন? ধরেন আপনি বইটা, কিচ্ছু হবে না, আল্লাহ আছে, যার কেউ না আছে তার আল্লাহ আছে, এতিমের আল্লাহ আছে। আমরা তারপরে কিন্তু আস্তে 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 করে গেলাম, অনেক ঘটনা, যাই হোক সেগুলো বলা যাবে না, সময় নেই, বলে রেখে যাব, অবশ্য লিখে রেখে যাব। তো নবনীতা, ওনাকে মৃত্যু ভয় দেখে দমানো যাবে না। আরেকটি বিষয় বলেছেন, আমাদের প্রস্তুতি কি তার নিরাপত্তার জন্য। আমাদের প্রস্তুতি বলতে আমাদের নেতা কর্মীদের প্রস্তুতি নয়। সারা যতবার হামলা হয়েছে ততবারই আমাদের নেতা কর্মীরা মানব ঢাল তৈরি করে তাকে রক্ষা করেছেন। 2004 সনের 21শে আগস্ট হাওয়া ভবনের সৃষ্ট পরিকল্পনা ষড়যন্ত্রের ফসল হলো গ্রেনেড হামলা। সেই সময়ও আমাদের নেত্রী শেখ হাসিনা রক্ষা পেয়েছেন, আমাদের নেতারা তাকে ঘিরে মানব ঢাল তৈরি করেছিলেন। এবারও নেতা কর্মীরা তাকে, লক্ষ লক্ষ নেতা কর্মী তাকে, ওনাকে ঘিরে মানব ঢাল তৈরি করে রাখবে এবং লক্ষ কোটি মানুষ তাকে নিরাপত্তা দিবে। তবে একটি জিনিস, সেই জিনিস বলার সময় হয়নি এখনো, বলবো যদি বোধোদয় না হয় তাহলে কি হবে সেটা বলবো, সময় আছে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ